রাজা মহারাজাদের সময়ের কথা। শেখর নামের একজন যুবক ছিল। সে তার হাতে বই আর কাঁধে একটা ঝোলা নিয়ে নানান জায়গায় ঘুরে বেড়াতো। ও খুব বুদ্ধিমান আর জ্ঞানী ছিল। ওর কাছে সমস্ত সমস্যার সমাধান ছিল। একদিন সকালে একটা গ্রামের পাশ দিয়ে যেতে যেতে দেখলো কয়েকজন লোক একটা গাছতলায় গল্প করছে। সেও সেখানে গিয়ে তাদের কথা শুনতে লাগলো। এই নারায়ণ বাবু কারোর সাথেই কথা বলেন না। যত টাকা ততই অহংকার। নারায়ণ বাবুর সঙ্গে দেখা করা একটু মুশকিলের কাজ বটে। আমি বেশ কয়েকবার গেছি ওনার সঙ্গে দেখা করতে। দেখা করেন না, অদ্ভুত লোক একটা। কে জানে নিজেকে কি এমন তালেবর মনে করে। আরে উনি তো এত ধূর্ত যে কেউ ওনার সাথে দেখা করতে গেলে সকাল থেকে সন্ধে অবধি বাইরেই দাঁড় করিয়ে রেখে দেন, তবু দেখা করেন না। নিজেকে উনি কোনো রাজার থেকে কম মনে করেন। এ আর এমন কি বড় ব্যাপার? হ্যাঁ, আমি দেখা করতে পারি। কি নাম জানো আপনাদের নারায়ণ বাবুর সাথে? আপনার পরিচয় শ্রীমান? মনে হচ্ছে এই গ্রামে নতুন এসেছেন। নারায়ণ বাবুকে একেবারেই চেনেন না। দেখুন, নারায়ণ বাবু যদি এত বড় মাপের মানুষ হন তাহলে ওনার সবার সাথে দেখা করা উচিত। মানুষজনের সেবা করলেই খ্যাতি অর্জন হয়। এই শ্রীমান নিজের অপমানের রাস্তা নিজেই খুঁজে বের করেছেন। আপনারা দেখবেন নারায়ণ বাবু শুধু আমার সাথে দেখাই করবেন না, আমাকে আহারাদিও করাবেন। তাহলে যান, অপমানিত হয়ে আসুন আর আমাদের হাসার সুযোগ করে দিন। আমি হলপ করে বলতে পারি আপনি ভেতরেই যেতে পারবেন না। খাওয়া তো অনেক দূরের কথা। আর যদি ঢুকতে পারি তাহলে? তাহলে 100 মোহরের বাজি রাখছি। ঠিক আছে, আমার জন্য 100টা মোহর প্রস্তুত রাখবেন। আমি এক্ষুনি আসছি। কিছু করতে পারবে না। তুমি তো বলির পাঠা পেয়ে গেলে। 100টা মোহর নেওয়ার জন্য প্রস্তুত হও। নারায়ণ বাবুকে গিয়ে বলো শহর থেকে একজন ওনার সঙ্গে দেখা করতে এসেছেন। আমাদের সাহেব এত সকাল সকাল কারোর সাথে দেখা করেন না, আর একজন অচেনা মানুষের সাথে তো একদমই নয়। চলো যাও এখান থেকে। তুমি একবার নারায়ণ বাবুর কাছে যাও আর গিয়ে ওনাকে বলো যে আমি সোনার ইটের ব্যাপারে কথা বলতে এসেছি। যদি উনি বারণ করে দেন তাহলে আমি চলে যাব। এমনিতেও আমাকে অনেক দূর যেতে হবে। যাও, ওনাকে জিজ্ঞেস করে এসো। চলুন, সাহেব আপনাকে ভেতরে যেতে বলেছেন। এসো যুবক, বলো কি বলার আছে। আগে আমি সোনার ইটের ব্যাপারে আপনার সাথে একটু কথা বলতে চাই। খুব ভালো, চলো খেতে খেতে তাহলে কাজের কথা সেরে নেওয়া যাক। তাহলে এই সোনার ইটগুলোর ওজন কেমন হবে? এটা নির্ভর করছে যে সোনার ইটগুলো ঠিক কত বড়। এই সোনার ইটগুলোর দাম কেমন? এটা নির্ভর করছে যে ওই সোনার ইটগুলোর ওজন কত। তুমি এরকম কটা সোনার ইট আনতে পারো? যতগুলো আপনি চাইবেন। খুব ভালো, কবে আনতে পারবে? যবে আপনি চাইবেন। বাহ, এরকম কটা সোনার ইট আছে তোমার কাছে? দেখুন, আমার কাছে একটিও সোনার ইট নেই। তাহলে তুমি তখন কেন বললে যে তুমি সোনার ইটের ব্যাপারে কথা বলতে চাও? কিন্তু আমি তো সেটাই করেছি। আমি আপনার সাথে সোনার ইটের ব্যাপারে শুধু কথাই বলেছি। আমি এটা একবারও বলিনি যে আমার কাছে সোনার ইট আছে। বলেছি কি? তোপ সিং, বের করে দাও এই মিথ্যুককে। শ্রীমান, আপনি চিন্তা করবেন না। যেভাবে আমি নিজে এসেছিলাম সেভাবে নিজেই চলে যাব।
আহারাদির জন্য ধন্যবাদ। আপনি কারোর সাথে দেখা করেন না, শহরের সবথেকে ধনী ব্যক্তি হয়েও আপনি কাউকে সাহায্য করেন না। এটা বিচক্ষণ ব্যক্তির লক্ষণ নয়। সম্পদ চিরস্থায়ী নয়, কিন্তু নাম, যশ আর মানুষের কর্ম চিরকাল জীবিত থাকে। মনে রাখবেন এই কথাটা। নমস্কার। বাহ, খুব ভালো শ্রীমান, আপনি তো দারুণ কাজ করলেন। তুমি কি এমন কথা বলেছিলে যে ও দেখা করতে রাজি হয়ে গেল? একজন লোভী ব্যক্তি কখনোই তার লোভকে সংবরণ করতে পারে না। এই লোকটাও পারলো না, আর আমার সাথে দেখা করতে রাজিও হয়ে গেল। আপনি তো দেখছি ভীষণ বুদ্ধিমান ভাই। আপনার নামটা কি শুনি? আজ্ঞে শেখর। শেখর বাবু, তুমি শর্তটা জিতে গেলে। এই নাও তোমার 100 মোহর। ধন্যবাদ বন্ধু। জ্ঞান বিতরণ করলে আর সম্পদ জড়ো করলে বাড়ে। বিদায়। কিছুদিন পরে শেখর আরেকটা গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল। ও দেখলো রাস্তার মাঝখানে একটা বড় পাথর পড়ে আছে। পাথরটাকে কিভাবে সরানো যায় সেটা গ্রামের লোকেরা প্রধান মশাইয়ের সাথে আলোচনা করছিল। মোরল মশাই, যবে এই পাথরটা পাহাড় থেকে গড়িয়ে নিচে এসে পড়েছে, আমাদের কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছে। গরুর গাড়ি, টাঙ্গা গাড়ি সব অন্যদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হচ্ছে। রাত্রে যাত্রীরা যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। কিভাবে এই পাথরটাকে এখান থেকে সরানো যায়? এই পাথরটা খুব বড় আর ভারীও। আমি আপনাদের জন্য এই পাথরটা এখান থেকে সরাতে পারি। আরে চুপ করো দাদা, এটা একার পক্ষে কখনোই সম্ভব না। আমরা এত কথা শুনতে চাই না, শুধু এই পাথরটা এখান থেকে সরাতে চাই। আর এমনিতেও আপনাকে দেখে তো মনে হয় না যে এই পাথরটাকে আপনি এক ফোঁটাও সরাতে পারবেন। দেখলে হবে না, বিষয়টা ভালো করে বুঝতে হবে। আমি আপনাদের ভরসা দিচ্ছি যে এই পাথরটা আমি রাস্তা থেকে সরিয়ে দেব। আচ্ছা, তাহলে ঠিক আছে। আপনি যদি এই পাথরটাকে রাস্তা থেকে সরাতে পারেন, তাহলে আমি আপনাকে 100 মুদ্রা দেব। 50 এখন আর 50 কাজ হওয়ার পরে। ঠিক আছে, আমি রাজি। তাহলে এই নিন আর সরিয়ে দেখান এই পাথর। আগে আমার দুটো শর্ত আছে। প্রথম, আমার একটা বড় আর মোটা দড়ি চাই। আর দ্বিতীয়, সবাই আমার সাথে বলবে হেইয়ো মারো হেইয়া। জোর লাগিয়ে, জোর লাগিয়ে, জোর লাগিয়ে। অনেক বড় পাথর, ও সব শক্তি দিয়ে চেষ্টা করছে। আরে হ্যাঁ, পাথরটা একটু নড়েছে। আমরা এরকম গাধার মতো দাঁড়িয়ে থাকতে পারি না, আমাদের ওকে সাহায্য করা উচিত। যদি এই পাথরটা সরে যায় তাহলে আমাদেরই তো সুবিধা হবে, তাই না? উনি তো অতিথি মাত্র। উনি পারলে তাহলে আমরা পারবো না কেন? চলো আমরাও চেষ্টা করি। জোর লাগিয়ে, ভাই, তুমি সত্যিকারের একজন বুদ্ধিমান এবং সাহসী মানুষ। এই নাও তোমার বাকি 50 মুদ্রা। ধন্যবাদ। এই সব আপনাদের জন্য। আমরা সবাই মিলে এই কাজটা করেছি, তাই এই কাজটা সফল হলো। এই নিন আপনি। দাদা, যদি তুমি না
শুরু করতে, তাহলে কোনোদিনও এই পাথরটা আমরা সরাতে পারতাম না। তোমার এই উদ্যোগে আমরা খুব খুশি। তুমি খুবই ভালো। তুমি অর্থ উপার্জন করলে এবং আমাদের দিয়ে কাজও করালে, আর আমাদের পরিশ্রমের সম্মানও দিলে এবং আমাদের সমস্যার সমাধানও করে দিলে। মানে এক তীর দিয়ে অনেক পাখি। আপনার নাম কি পথিক? আগে শেখর। শেখর, তোমার বুদ্ধিমত্তা আমাদের অনেক বড় মুশকিলের হাত থেকে বাঁচালো। বিপদের মোকাবিলা একসাথে করতে হয়। কাঁধে কাঁধ মিলিয়ে যদি একে অপরকে সাহায্য করা যায় তাহলে পাহাড়কেও টলানো যায়। বুঝলেন বন্ধুগণ? এবার আমায় আজ্ঞা দিন। বিদায়। আর এইভাবে ঘুরতে ঘুরতে শেখর খেলপুরম পৌঁছে গেল, যেখানে খেলার আয়োজন হয়েছিল। সব জায়গায় লোকের ভিড়, বিভিন্ন জায়গায় আলাদা আলাদা খেলা হচ্ছিল। প্রত্যেককে খুব আনন্দ করছিল। সবাই শোনো খেলাপুরের বাসীরা, এখন শুরু হতে যাচ্ছে এক মজাদার খেলা। গামছা ছোড়ো আর 1000 মুদ্রা জিতে নাও। যে এই গামছাটাকে ছুঁড়ে ওই দেওয়ালের ওপারে ফেলতে পারবে সে 100 মুদ্রা পেয়ে যাবে। খেলপুরমের সব থেকে শক্তিশালী এই খেলায় অংশগ্রহণ করছে। তো আসুন 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 আসুন। আর বিল্লা পালোয়ান এসে গেছে ময়দানে। দেখাই যাক ওই গামছাটাকে দেওয়ালের ওপারে পাঠাতে পারে কিনা। এক, দুই, তিন। আর এই গেল গামছা। দেখাই যাক গামছাটা দেওয়ালের উপরে যাচ্ছে কি যাচ্ছে না। আর আর গেল না গামছাটা দেওয়ালের ওপারে। বিল্লা পালোয়ান এটা করতে পারলো না। কেউ কি আছে এই খেলায় অংশগ্রহণ করতে চায়? আমি খেলবো। হ্যাঁ? আমি খেলবো। আমি ছুড়বো এই গামছাটাকে দেওয়ালের ওপারে। হাহা। তোমার নাম কি বীরপুরুষ? শেখর। তাহলে এখন শেখর পালোয়ান। পালোয়ান নয়, হ্যাঁ? বিদ্বান। এটা বুদ্ধির নয়, শক্তির খেলা পালোয়ান বাবু। মাংসপেশির থেকে মগজের জোর বেশি। আপনি দেখুন এবার। তো এখন শেখর বিদ্বান বাবু এসে পড়েছেন ময়দানে। দেখাই যাক যখন বিল্লা পালোয়ান করতে পারেনি তখন এটা বিদ্বান বাবু করতে পারেন কিনা। উনি এই গামছাটাকে কি দেওয়ালের ওপারে পাঠাতে পারবে? এই বাড়ি তো। আরে বিদ্যান বাবু প্রথমেই জল খেতে শুরু করলেন। শেখর বিদ্যান বাবু কিছু তো করছেন গামছাটার সাথে। প্রথমে ওটা ধুয়ে তারপর পাথর বাঁধছে। উনি কি এই খেলায় নতুন কিছু করতে চাইছেন? এক, গামছা। আর গামছাটা দেওয়ালের ওপারে চলে গেল। দারুণ ব্যাপার।
গামছা ছোড়ো আর 1000 মুদ্রা পাও এই খেলায় বিজয়ী হয়েছে শেখর বাবু। ইনি সত্যি খুব বুদ্ধিমানের সাথে গামছাটা দেওয়ালের ওপারে পাঠিয়ে দিয়েছে। এই নিন আপনার পুরস্কার 1000 মুদ্রা। তো এবার বলুন, মগজের শক্তি বেশি না মাংস পেশির? মগজের শক্তি বেশি বিদ্যান বাবু। শেখর এই খেলাতেও জিতে গেল। শেখর যখন ওখান থেকে বেরোলো, দেখলো বাজারে রাজার সিপাই ঘোষণা করছে, আর সেখানে অনেক লোক জমা হয়েছে। শোনো শোনো শোনো, আমাদের প্রিয় রাজা, ব্যঞ্জন প্রেমী মহারাজা ভোজনমল সব থেকে উন্নত মানের রাঁধুনি খুঁজছেন। যদি কেউ তাকে সব থেকে সুস্বাদু খাবার বানিয়ে খাওয়াবে, রাজা তখন খুশি হয়ে তাকে বড় পুরস্কার দেবেন। শোনো শোনো শোনো। রাজার এই ঘোষণা শুনে বড় বড় রাঁধুনিরা তাদের শ্রেষ্ঠ রান্না করে রাজার দরবারে পৌঁছলো। শেখরও সেখানে পৌঁছলো এটা দেখার জন্যে যে কোন রান্নাটা রাজার সব থেকে সুস্বাদু লাগলো। কিন্তু রাজা ভোজমলের তো কোনো রান্নাই ভালো লাগলো না। মনে হচ্ছে আমার এই সর্বোত্তম ব্যঞ্জনের খোঁজ অপূর্ণই থেকে যাবে এই জীবনে। আমাদের রাজ্যে কি এমন কেউ একজনও নেই যে আমাকে সুস্বাদু কোনো খাবার খাওয়াতে পারে? এমন ভোজন যা আমি কোনোদিনও খাইনি এর আগে আমার জীবনে। মহারাজের জয় হোক। আমি আপনার জন্য এই পৃথিবীর শ্রেষ্ঠ এবং সর্বোত্তম খাবার বানাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি আপনি সেই শর্তে রাজি থাকেন, তাহলে আমি এই পৃথিবীর সর্বোত্তম ভোজন আপনাকে খাওয়াতে পারি। আপনার পরিচয়? আমার নাম শেখর মহারাজ। তাহলে কি আপনার শর্ত শুনি শেখর? খুবই সহজ শর্ত মহারাজ। কাল আমি আপনাকে সর্বোত্তম ভোজন পরিবেশন করব, কিন্তু কাল আমার ভোজন খাওয়ার আগে আপনি কোন রকম অন্ন, ফল, জল বা কোনো ধরনের খাবার খাবেন না। যদি আপনি এটা করতে পারেন, তবেই আমি আপনাকে আমার সর্বোত্তম ভোজন পরিবেশন করব। খাবারের প্রতি আমার ভালোবাসা সারা রাজ্যে সবাই জানে। সর্বোচ্চ ব্যঞ্জনের খোঁজ করার জন্য এটাও না হয় আমি একবার করে দেখব আমার জীবনে। তোমার এই শর্ত আমি মেনে নিলাম শেখর। মহারাজের জয় হোক। তাহলে কালকের সুস্বাদু ভোজন প্রস্তুতির জন্য এখন আমাকে বিদায় দিন। পরের দিন শর্ত অনুসারে রাজা জল খাবারে কিচ্ছু খেলেন না, আর দুপুরে ভোজনও করলেন না, কারণ তিনি পৃথিবীর সব থেকে সুস্বাদু ভোজন করতে চেয়েছিলেন। কিন্তু সন্ধে হতে না হতেই রাজার পেট গুড়গুড় করতে লাগলো। আজ জানতে পারলাম আমার জীবনে কত কষ্ট খালি পেটে থাকা। মহামন্ত্রী, কালই গোটা রাজ্যে বিনামূল্যে ভোজনালয় খুলে দাও আমার কথা মতো, যাতে কেউ আমার রাজ্যে খালি পেটে না ঘুমোয়। আজ্ঞে মহারাজ, আপনার আদেশ পালন করা হবে। সন্ধে হতে চলল, কিন্তু ওই যুবক শেখর এখনো তো আমার জন্য সুস্বাদু খাবার নিয়ে এলো না। আমি পৃথিবীর সব থেকে সুস্বাদু ভোজন সাথে নিয়ে উপস্থিত হয়েছি মহারাজ। দাও দাও, খাবারটা আমাকে দাও। আমি আর অপেক্ষা করতে পারছি না আমার জীবনে। দাও আমার খাবারটা তাড়াতাড়ি। এটা কি? তুমি মহারাজের জন্য শুধু সাদা ভাত আর ডাল নিয়ে এসেছো? এই তোমার সুস্বাদু খাবার। ভোজন কেমন লাগলো মহারাজ?
আমি এত সুস্বাদু খাবার আগে কখনো খাইনি আমার জীবনে, বুঝলে? এ তুমি কিভাবে করলে শেখর? এমন কি ছিল এই ডাল ভাতে? এই খাবারে কিচ্ছু ছিল না মহারাজ। আপনার অপ্রতিরোধ্য খিদে এই সাধারণ খাবারকে সুস্বাদু বানিয়ে দিয়েছে মহারাজ। এক নাগারে ভোজন করতে থাকলে কোনো কিছুতেই স্বাদ পাওয়া যায় না। খিদে পেলে তবেই খাওয়া উচিত, তাহলে স্বাদও পাবেন আর স্বাস্থ্যও হবে। আচ্ছা, এর জন্যই তুমি না খাবার শর্ত রেখেছিলে আমার জীবনে। তোমার তো দেখছি দারুণ বুদ্ধি শেখর, আমি প্রসন্ন হলাম। তাহলে আমার পুরস্কার মহারাজ? আজ থেকে তোমাকে আমি মুখ্য পরামর্শদাতা হিসেবে রাখলাম আমার জীবনে। তুমি এখানে প্রাসাদে থেকে আর মোটা বেতন নিয়ে তোমার জ্ঞান প্রয়োগ করো সমাজের মঙ্গলার্থে আমার জীবনে। যথাজ্ঞা মহারাজ। তাহলে আমি প্রথম পরামর্শ এটাই দিতে চাইবো যে আমাদের রাজ্যে আরো বিদ্যালয় আর পুস্তকালয় বানানো উচিত, আর বিদ্যার্থীদের দেখে ভ্রমণের জন্য অনুমতি দেওয়া হোক, যাতে ওরা জ্ঞান আর অভিজ্ঞতা দুটোই অর্জন করতে পারে, যাতে আমার মতো আরো অনেক শিখর এই রাজ্যে গড়ে উঠতে পারে। আর রাজা ভোজমল এমনটাই করলেন। শেখর রাজার প্রিয় পরামর্শদাতাও হয়ে উঠল, পরে মন্ত্রী আর তারপর মুখ্যমন্ত্রীও হলো। শেখর তার বুদ্ধি আর জ্ঞান দিয়ে লোকেদের সাহায্য করতে লাগলো। গল্পটা মজার ছিল কি না? এবারে আমায় বলো, এই গল্প থেকে আমরা কি শিখলাম? একদম ঠিক, বুদ্ধি আর জ্ঞান দিয়ে আমরা নিজের আর অপরকে সাহায্য করতে পারি। বুদ্ধির শক্তি শরীরের শক্তির চেয়ে অনেক বড়। এবার তোমাদের গল্প দিদাকে টাটা বলো।